আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বায়োলজি চ্যাপ্টার 1 জীবন পাঠ নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফার্স্টে বলে নিতে যাচ্ছি এই ক্লাসটি কাদের জন্য, যারা এতদিন শর্টকাট একটা ওয়ে খুঁজতেছিলা যে দাগানো বই নিয়ে কোনো ভিডিও আছে কিনা ইউটিউবে বা ফেসবুকে, তাদের জন্য আজকের ভিডিও। দেখো, এখানে যে ক্রুশাল লাইন ওর ওয়ার্ড ইম্পর্ট্যান্ট, জাস্ট এগুলো আমি হাইলাইট করে দিয়েছি গ্রিন কালার এবং রেড কালার দিয়ে। সেটা তোমার এসএসসি বলো বা তোমার স্কুলের যে এক্সামগুলো হবে সেখানে বলো, বা তুমি যদি চাও কখনো আফটার এসএসসি নটরডেম হলি ক্রস এবং সেন্ট জোসেফে এক্সাম দিতে, সেটার ক্ষেত্রেও হেল্পফুল হবে। এবং ইনশাল্লাহ আফটার এসএসসি যখন তুমি এইচএসসিতে এনরোল হবা, তখনও ইনশাল্লাহ এটা অনেক বেনিফিট পাবা। দেখবা জাস্ট এই পড়াশোনাটাই একটু এক্সপান্ড করা হয়েছে। এবং তারপরেও যদি অ্যাডমিশন দিতে চাও, তখনও দেখবা এই জায়গা থেকে অনেকটা কোয়েশন আসে বায়োলজি থেকে। ওকে, অনেক কথা বললাম, সো আর কিছু বলতে চাই না। লেটস জাম্প ইনটু দ্য টপিক। দেখো, ফার্স্টেই আমরা জীববিজ্ঞানের ধারণাটি একটু ডিসকাস করব। এখানে পড়াশোনার মতো আসলে কিছু নাই, তুমি দেখে বুঝতে পারবা। দেখো, জীবন নেই যার, তাহলে কি জ্বর বলা হয়, সেটা তো তুমি ছোটবেলা থেকেই জানো। তারপর দেখো কি আছে এখানে পড়ার মতো আর। দেখো, এখানে একটা শব্দ আছে বায়োস, মানে জীবন, এবং লজস মানে জ্ঞান। এখানে এমসিকিউতে কোয়েশন আসতেই পারে যে বায়োস শব্দটি কোন ভাষা থেকে এসেছে, ল্যাটিন, গ্রিক, এভাবে একটা কঠিন যদি করে আর কি। সো বেশ একটা ইম্পর্টেন্ট না। আমি দেখতে পাচ্ছি আমি এখানে গ্রিন কালার দিয়ে এটা হাইলাইট করেছি। আর লজস মানে কি, জ্ঞান। আর এই বায়োস এবং লজস থেকেই জীববিজ্ঞানের উৎপত্তি, আশা করি বুঝতে পারছো। তারপর এখানে জীববিজ্ঞানের অনেকগুলো শাখা দেওয়া আছে, এখানে উপরে পড়ার মতো কিছু নাই। দেখো, তো জীববিজ্ঞানের যে শাখা সেটা মূলত দুইটা, সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর কি আছে, এই যে দেখো, ফলিত জীববিজ্ঞান। আর তোমার পড়াশোনার স্টাইলটা এরকমই হওয়া চাই। জাস্ট একটা প্রথমে একটা ওভারভিউ না দেওয়ার চেষ্টা করবা, হ্যাঁ, ইন ডিটেলস না পড়ে আগে একটা ওভারভিউ দেবা এখানে কি আছে। দেখো, আমরা যদি এখানে একটা ওভারভিউ দিই, দেখো, ভৌত জীববিজ্ঞান আর কি আছে এখানে, ফলিত জীববিজ্ঞান। গট ইট? ওকে, এখন দেখো, ভৌত জীববিজ্ঞানের মধ্যে কি আছে, অঙ্গসংস্থান, মরফোলজি, শ্রেণীবিন্যাসবিদ্যা, ট্যাক্সোনমি। তারপর কি আছে, শরীরবিদ্যা, সাইকোলজি, হিস্টোলজি। তারপর কি আছে, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, বিবর্তনবিদ্যা, ইভলিউশন, বাস্তুবিদ্যা, ইকোলজি, এন্ডোক্রিনোলজি, জীবভূগোল। এই যে একটা বর্গ নিয়ে নিলা, তাই না? জীবভূগোল বা জিওগ্রাফি যেটা। ওকে, এখন দেখো তো এখানে ইন ডিটেলস কিছু পড়ার আছে কিনা। দেখো, অঙ্গসংস্থান মরফোলজি, এটা অনেক সময় একটা প্রকারভেদ আসে যে কি বহিরঙ্গসংস্থান, আবার কি আছে অন্তঃঙ্গসংস্থান, এক্সটার্নাল মরফোলজি আর ইন্টারনাল মরফোলজি। গট ইট? ওকে, এখানে পড়াশোনা আর কিছুই নাই। একটু কোয়েশন যদি করে, তুমি একটু নিজে চাইলে সিকিউ কোয়েশনগুলো দেখতে পারো এখানে কি টাইপের কোয়েশন আসে। আচ্ছা, তারপর কি আছে, শ্রেণীবিন্যাসবিদ্যা বা টেক্সোনমি। এখানে পড়াশোনা কিছু নাই, জাস্ট এটা একটা জিনিস দেখবা। দেখো, টেক্সোনমি, সেটা কি, টেক্সোনমি মানে হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা। সেখানে কি করা হয়, এখানে হচ্ছে তোমার শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো নিয়ে আলোচনা করা হয়। আর এই যে ট্যাক্সন, ট্যাক্সন হচ্ছে কি তোমার শ্রেণীবিন্যাসে বিভিন্ন ধাপ অবলম্বন করতে হয়, এর প্রত্যেকটা ধাপকে মূলত ট্যাক্সন বলা হয়। আর এই ট্যাক্সন থেকেই মূলত টেক্সোনমি আসছে। গট ইট? ওকে, নেক্সট। দেখো, তারপর কি বলা আছে, শারীরবিদ্যা। শারীরবিদ্যা হচ্ছে তোমার অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে আলোচনা করা হয়। এতে শারীরবিদ্যা, শারীরবিদ্যার সাথে অঙ্গ প্রত্যঙ্গ একটা মিল রাখা যায়। হ্যাঁ, এই কাজ থেকে নামটা পারা যায়। সেখানে কি করা হয়, শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, এগুলো নিয়ে আলোচনা করা হয়। এভাবে কোয়েশন আসতেই পারে যে শ্বসন নিচের কোনটিতে আলোচনা করা হয়, সেটা হচ্ছে যে তোমার শারীরবিদ্যা। তো অন্যান্য অপশন চেঞ্জ করে দিতে পারে। তারপর কি আছে, হিস্টোলজি। এটা একটু নোটিস করবা, একটু বলবো যে এটা একটু জাস্ট মাথার মধ্যে রাখবা যে টিস্যু সমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলী। মানে মানে এক কথায় টিস্যু থাকলে কি হবে, হিস্টোলজি। গট ইট? ওকে, তারপরে দেখো কি আছে, ভ্রূণবিদ্যা। এটা হচ্ছে জননকোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়। দেখো, ভ্রূণবিদ্যা তোমার জননকোষের উৎপত্তি, জনন বললে ভ্রূণ, এটা আমরা পারবো। কিন্তু যখন এমব্রায়োলজি বলবে, তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যেতে পারে। সো এটা মাথায় রাখো। তারপর কি আছে, সাইটোলজি। এখানে কিছু পড়া নেই, তবে কোষবিদ্যা, সাইটোলজি, এটা অনেক অনেক একটু মজা চলে বলতে পারে, আরে যদি কোষ নিয়ে পড়স, কোষ মানে তো সেল, তাহলে কোষ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে কি বলে, ইংলিশে ইংলিশ টার্মটা যদি জানতে চায়, তখন সেটা কি হবে, সাইটোলজি। এটা তুমি এইচএসসি তো পাবা, হ্যাঁ। সো একটু আহ, মাথার মধ্যে রাখবে জাস্ট। তারপর কি আছে, বংশগতবিদ্যা বা জেনেটিক্স।
জীব ও জীবের বংশগতি ধারা নিয়ে আলোচনা করা হয় কোথায়? বংশগতিবিদ্যা বা জেনেটিক্সে। এই যে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা, এটা আগে বলেছি যে জেনেটিক্স, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর কি আছে, হ্যাঁ, এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ইন বায়োলজি। যে কোনো ক্ষেত্রে এখন জেনেটিক্সটা খুবই কার্যকর একটা ম্যাটার, সেটা মাথায় রাখতে পারো। এখানে কঠিন কিছু নেই, এগুলা তোমার নামের সাথে কাজের মিল মিল আছে। তারপর কি আছে, বিবর্তনবিদ্যা বা ইভলিউশন। এটা নিয়ে তো অনেক মতবিরোধ আছে, যেহেতু ইসলামী দিক দিয়ে এই বিবর্তনবিদ্যা একদম আমরা বিশ্বাস করতে পারি না, এবং সেটা বিশেষ করলে তোমার ইমান হারার অবস্থা হয়ে যেতে পারে। সো এটা একটু পড়ার জন্য পড়া আর কি, হ্যাঁ। তারপর কি আছে, বাস্তুবিদ্যা, ইকোলজি। তারপর কি আছে, এন্ডোক্রাইনোলজি, সেটা হচ্ছে হরমোন কার্যকারিতা। আমরা এই যে অনেক সময় অনেকের ক্ষেত্রে হরমোনাল প্রবলেম হয়, সো এটা হচ্ছে হরমোনাল প্রবলেম। সো আমরা হরমোনাল প্রবলেম হলে কাদের কাছে যাই? এন্ডোক্রাইনোলজিস্ট, যিনি ওনার কাছে যাই, হ্যাঁ। তারপর কি আছে, আহ, এটা তো এর মধ্যে কিছু পড়ার নাই, জিওগ্রাফি বা বায়োজিওগ্রাফি। তারপর কি আছে, ফুলতী জীববিজ্ঞান। এখানে সবকিছু তোমার হচ্ছে গিয়া কি বলে, গ্রিন মার্ক করা আছে। তো জীবাশ্মবিদ্যা, প্যালিওন্টোলজি, হ্যাঁ, জীব পরিসংখ্যানবিদ্যা, বায়োস্ট্যাটিস্টিক্স। তারপর কি আছে, পরজীবী বিদ্যা, প্যারাসাইটোলজি। এই যে প্যারাসাইট, পরজীবী, প্যারাসাইট, পরজীবী, এটা খুবই খুবই একটা কমন ওয়ার্ড, হ্যাঁ। এটা মাথায় রাখতে পারো, প্যারাসাইট। কীটতত্ত্ব হচ্ছে কি, এন্টোমোলজি, অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, জিন প্রযুক্তি, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং চলে আসছে, সেগুলো থাকবেই। তারপর কি আছে, সামুদ্রিক জীববিজ্ঞান, মেরিন বায়োলজি। তারপর কি আছে, বন্য প্রাণীবিদ্যা, ওয়াইল্ড লাইফ। অনেকের সময় আসে না যে আমরা ওয়াইল্ড লাইফ অনেক তো দেখি। তারপর কি আছে, বায়োইনফরম্যাটিক্স, কম্পিউটার প্রযুক্তি নির্ভর যেটা, এটা। আমি আসলে খুবই র্যাপিডলি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ এই ক্লাসটা মূলত তাদের জন্যই যারা আহ, স্কুলে তো পড়াশোনা করছে, এই পাশাপাশি তোমার বিভিন্ন কোচিং সেন্টারে আছে, তারপর অনেকে হয়তো বা হোম টিউটর রাখছে, হ্যাঁ। বাট এটা না, এই যে দাগানব্বই পিডিএফ অনেকে প্রোভাইড করে না, বাট আমি আমার সর্বোচ্চ যোগ্য দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর কি আছে, এই যে আগে বলছি যে ট্যাক্সন হচ্ছে কাদেরকে বলা হয়? শ্রেণীকরণে যে কোনো ধাপের জনগোষ্ঠীকে কি বলা হয়? ট্যাক্সন বলে। সরি, আগে মনে বলছিলাম যে কোনো ধাপকে বলা হয় কি ট্যাক্সন। তো আসলে বিষয়টা এমন না, সেটা হচ্ছে কি, যে কোনো ধাপের জনগোষ্ঠী যারা আছে, এখানে যারা বসবাস করতেছে, তাদেরকে একত্রে বলা হয় কি ট্যাক্সন। তো ঘুরে ঘুরে প্রায় একই কথা, হ্যাঁ। ট্যাক্সোনমি হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা। আহ, তো এখানে আরো অনেক পড়াশোনা আছে, বাট এখানে আমি জাস্ট একটু কি করছি, কিওয়ার্ডগুলো জাস্ট এখানে হাইলাইট করছি। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এর জন্য রেড মার্ক দিয়েছি। দেখো, সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস, উনি কোন কোন জায়গার বিজ্ঞানী? সুইডিশ, হ্যাঁ। এখানে সালটা বেশ একটা ইম্পর্টেন্ট, তবে এখানে এটা ধরে নিতে পারে যে 1735 সালে অপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে তিনি ডিগ্রি লাভ করছে, হ্যাঁ। তারপর কি আছে, জীবজগৎকে কয়টা ভাগে ভাগ করা হয়? উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। তারপর আমরা আসছি এখন কি, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, এটা অনেক সময় আসে না, বাট শ্রেণীবিন্যাস থেকে না আমি যে দেখছি যে প্রায় বোর্ড কোয়েশনে তোমার শ্রেণীবিন্যাস থেকে একটা না একটা কোয়েশন থাকেই। সে একটা মাথার মধ্যে রাখবা। আসতে পারে তোমার শ্রেণীবিন্যাস কাকে বলে, বা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, হ্যাঁ, বা শ্রেণীবিন্যাসের কে কে আবিষ্কার করছে, এরকম আসতে পারে কোয়েশন। তো প্রতিটি জীবের তল উপতল সম্বন্ধে জ্ঞান আহরণ, জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত, আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন, প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা। দেখো, প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ। এখানে জীবের দল ও উপদল সম্বন্ধে কেন জ্ঞান আহরণ করতে হবে? বিড়াল এবং সাপ দুইটাই প্রাণী, তাই না? তুমি যদি তোমার বিড়ালটাকে মাথায় হাত বুলিয়ে দাও, সে যেভাবে রিয়েক্ট করে, একটা সাপের মাথায় যদি তুমি সেমভাবে হাত বুলিয়ে দাও, সে কি ঠিক সেভাবেই রিয়েক্ট করবে? হুম? এই জন্যই মূলত আগে জীবের দল ও উপদল সম্বন্ধে জানতে হবে, এতে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এই জন্য আগে জীবের দল ও উপদল সম্বন্ধে জানতে হবে। তারপর হচ্ছে জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করা। তারপর এটা দল সম্বন্ধে তুমি জ্ঞান আহরণ করলা। এখন এদের যে ভিন্নতা আছে এদের মধ্যে, এটা নিয়ে একটু আলোচনা করবা, কারণ তুমি তো এখন একজন বিজ্ঞানী। আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা। তোমার জ্ঞানটা আহরণ করলা এবং সেটাকে কি করতে হবে? সংরক্ষণ তো করতে হবে, তাই না? পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন। এই জ্ঞানটা আগে ছিল কি অর্ধপূর্ণ, বা তুমি সামান্য সামান্য জানতা। এখন এই যে তোমার একটা জ্ঞান হলো, একটা পূর্ণাঙ্গ জ্ঞান হলো, সেটাকে এখন কি করতে হবে? সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে। প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করতে হবে।
এখানে দেখো আমি অনেক বেশি সময় নিয়েছি কেন জানো? দেখো প্রত্যেকটা ভাষারই 4টা মডিউল আছে, তাই না? লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। লিসেনিং এবং রিডিং হচ্ছে তোমার কি রিসিভিং সিস্টেম। এটার মাধ্যমে তুমি কোনো কিছু সম্পর্কে জানবা, শুনে তোমার নলেজটাকে বাড়াবা। তুমি কোনো কিছু পড়লে তার উপর তোমার একটা নলেজ গেইন হবে, তাই না? কিন্তু এই দুইটা জিনিসের আউটপুট কি? আউটপুটটা হচ্ছে তোমার রাইটিং আর হচ্ছে স্পিকিং। আমাদেরকে এই 4টা জিনিসকে সমান গুরুত্ব দিতে হবে। কোনোটা বেশি করলাম, কোনোটা কম করলাম, ধরা খাবা। এজন্য একটা কাজ করতে হবে কি? এই যে তুমি কোচিংয়ে যেতেছো, স্কুলে যেতেছো, তাই না? তোমাকে দুইটা জিনিসকে দুভাবে ফোকাস করতে হবে। ধরো তুমি কোচিংয়ের মধ্যে রিডিং এর মধ্যে হয়তো ফোকাস করবে বেশি, এবং যখন স্কুলে গেলা তখন হয়তো তুমি কি করলা, নিজে নিজে একটু সিকিউ এমসিকিউ সলভ করলা। এই যে দুইটা কাজ কিন্তু হয়ে যেতেছে, স্কুল টাইম আর হচ্ছে কোচিং টাইম। এটা যে কোনো বইয়ের ক্ষেত্রেই টাইমটাকে সিস্টেমেটিক্যালি ইউজ করতে হবে। আর এতে কি হয়, আমরা যেটা বলি ফটো মেমোরি, একটা তো হচ্ছে গিয়ে মেন মেমোরি, যেটা আমাদের ব্রেন, ব্রেন যে মেন মেমোরি হিসেবে কাজ করে। বাট তুমি কি জানো, ফটো মেমোরি আর হচ্ছে গিয়ে মাসেল ব্রেন, এই দুইটাও কিন্তু এটার সাথে একটা কানেক্টেড। এই দুইটাও কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। কিভাবে? দেখো ফটো মেমোরি হচ্ছে কি কি এক সময়, ধরো এই বইটা, এই যে চ্যাপ্টার তুমি আজকে যেভাবে পড়তেছো, যেভাবে পড়ার মতো টাইম পাইতেছো, কয়েকদিন পরে এটা কিভাবে পড়ার নাও ভালো লাগতে পারে। যখন তুমি সিকিউ বা এমসিকিউ সলভ করবা, ধরো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যে এখান থেকে একটা টপিক থেকে একটা সিকিউ আসছে বা এমসিকিউ আসছে, তুমি এই ওই সিকিউটা দেখে এই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এখানে লাইন বাই লাইন না লিখতে পারলেও ডানে নাকি বামে, বামের পেজে আসে, সেটা আমাদের চোখের মধ্যে ভাসতে থাকে, তাই না? মাসেল ব্রেন হচ্ছে গিয়ে তোমার কিভাবে ক্রিয়েট হয়, সেটা হচ্ছে তুমি যত বেশি হাত দিয়ে প্র্যাকটিস করবা, নোট করলেই আমার প্র্যাকটিস হয়ে যায়। আসলে বিষয়টা এমন না। নোট করলে অনেক সুন্দর করে তুমি লিখতেছো, এখানে অনেক টাইমের ব্যাপার স্যাপার আছে। সো নোট করার ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে লাইন বাই লাইন নোট করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। সংজ্ঞা, সেগুলোই আমি লিখবো নোটের মধ্যে, যেগুলো বিগত বছরে আসছে বা সবসময় আসছে, যেটা আমি পারতেছি না। গট ইট? আর কয়েকটি টপিক আছে যেগুলো রেড মার্ক করা আছে, এগুলো তোমার যদি মনে হয় যে তুমি পারতেছো না, কোন সময় নোট করার প্রয়োজন মনে করবা? এই যে অনলাইন কাজ থেকে তুমি হাইলাইটার দিয়ে হাইলাইট করতেছো লাইনগুলা, তারপর সাথে সাথেই এই একটা পেজ শেষ হওয়ার সাথে সাথে পড়ছো লাইন বাই লাইন। পড়ার পরে আবার তুমি যখন সারা চ্যাপ্টার যখন আমরা শেষ করে ফেলবো, তখন তুমি নিজে নিজে একটু যখন ওভারভিউ দিবা, তারপরে গিয়ে নোট করা শুরু করবা, তাহলে তুমি বুঝতে পারবা কোনটা আসলে তুমি পারতেছো না আর কোনটা পারতেছো। তা না হলে শুরুতেই করলে সবকিছু মনে হবে তুমি পারতেছো না, তখন সবকিছু তোমার নোট করতে মন চাবে। সো বি কেয়ারফুল। যদি তোমার এক্সাম ভালো করতে চাও, সেটা তোমার অ্যানুয়াল এক্সাম হোক, সেটা তোমার স্কুলের এক্সাম হোক, বা সেটা এসএসসি এক্সাম হোক, আমরা সামনে আগে, হ্যাঁ, অনেকক্ষণ কথা বলছি। দেখো আমরা জাস্ট এই চার্টটা একটু দেখতে পারি। দেখো জীবজগৎ কয়টা সুপার কিংডম আছে? জীবজগতের দুইটা। কি কি? সুপার কিংডম ওয়ান, সেটা হচ্ছে প্রোক্যারিওটা, সুপার কিংডম টু ইউক্যারিওটা। বাট আরো কিছু কথা আছে সামনে, আচ্ছা সেটা পরে বলতেছি। এখানে একটা মাথা রাখো যে সুপার কিংডম ওয়ান, এটার মধ্যে রাজ্য শুধুমাত্র একটা, সেটা হচ্ছে কি মনেরা। প্রোক্যারিওটা, প্রো মানে হচ্ছে আদি, ক্যারিওটা আদিজীব। আদিজীব যেগুলা সেগুলোকে কি বলা হয়? প্রোক্যারিওটা। আর বাকি যে চারটা আছে ইউক্যারিওটা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এগুলো হচ্ছে তোমার ইউক্যারিওটা। এভাবে মনে রাখতে পারো। ইয় মানে হচ্ছে আমরা বলি না ইয় ইয় প্লাবান, সো এটা হচ্ছে তোমার প্রকৃত কোষ, মনে রাখতে পারো। যারা বর্তমান আছে এরা তো আদিম না, আদিম কালের না, তাই না? জাস্ট মনে রাখার জন্য বলছি আর কি। সো ইউক্যারিওট হচ্ছে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। ওকে, এখন কথা হচ্ছে দুইজন বিজ্ঞানীর নাম আছে সামনে। জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করানো হচ্ছে তোমার কে? এই যে দেখো, হুইটেকার। কে? আর এইচ হুইটেকার। আর এইচ হুইটেকার 5 কিংডমে ভাগ করেন। আর
এই 5টি রাজ্যকে আবার 2টি সুপার কিংডম, এই সুপার কিংডম 1, সুপার কিংডম 2, এই দুটিতে ভাগ করেন কে? মার্গুলিস। গট ইট? ওকে। রিজন বিজ্ঞানের ছেলে মনে রাখতে পারো, এসএসসির জন্য ইম্পর্টেন্ট, বাট আফটার এসএসসি এগুলা নট সো ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এই জন্য আমি এটাকে আসলে রেড মার্ক দিয়ে নেই। আরেকটা কথা বলি, এই যে রেড মার্ক আর হচ্ছে কি এই যে গ্রিন মার্ক, এটা হচ্ছে আমি এসএসসি, তারপর হচ্ছে তোমার আফটার এসএসসি, এই দুইটা সময়ের কম্বিনেশনে মূলত আমি এটাকে হাইলাইট করার চেষ্টা করেছি। কোনটা এখন পড়লে তোমার এইচএসসি তো কাজে লাগতে পারে। বুঝতে পারছো? এগুলা মাথায় রেখে আমি এটাকে এখানে হাইলাইট করেছি। দেখো, এখন আমরা একটু সুপার কিংডম ওয়ানের মধ্যে আসলাম, সেটা হচ্ছে প্রক্রিয়াটা। এটা আমরা আগে দেখলাম। সো প্রক্রিয়াটার মধ্যে একটাই আছে রাজ্য, সেটা কি? মনেরা। মনেরা হচ্ছে কি 21 ফিলামেন্টাস ফিলামেন্ট গঠন করে। এগুলো হচ্ছে কলোনিয়াল। কলোনিয়াল মানে কি? দলবদ্ধ। আর অনেকে বিভিন্ন কলোনির মধ্যে বসবাস করে, শুনছো না এরকম যে ওরা কলোনিতে থাকে? তো ক্রোমাটিন তন্তু থাকে, নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা নেই। এটা তো আশা করে বোঝার কথা। এটা আদিকোষী, মানে একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি সুগঠিত নিউক্লিয়াস থাকবে? থাকবে না তো। এখানে যা শুধুমাত্র এই যে ক্রোমাটিন তন্তুগুলো আছে নিউক্লিয়াসের ভিতরে, জাস্ট এগুলো থাকবে। এবং এখানে কি নেই? কোনো নিউক্লিয়াসও নেই, নিউক্লিয়ার পর্দাও নেই। গট ইট? রাইবোজোম আছে, কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়, সাধারণ শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। রাইবোজোম হচ্ছে একটা সার্বজনীন অঙ্গাণু। এটা তোমার আদিকোষীতেও থাকবে, আবার প্রকৃত কোষী যারা তাদের ক্ষেত্রেও থাকবে। এটা সবার ক্ষেত্রে থাকে রাইবোজোম। আর ক্ষেত্রে থাকুক বা না থাকুক, রাইবোজোম থাকবেই। এই জন্য এটাকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। আর এদের কোষ বিভাজন যেটা, সেটা হচ্ছে তোমার দ্বিবিভাজন। তুমি অবশ্যই নাম শুনছো, কোষ বিভাজন 3 ধরনের: মাইটোসিস, অ্যামাইটোসিস, মিয়োসিস, তাই না? আবার মায়োসিসও বলতে পারো। তো এই যে কোষ বিভাজন পদ্ধতি, ওদের আবার মনে হতে পারে এটা একটা অ্যামাইটোসিস। এক্স্যাক্টলি অ্যামাইটোসিস না, এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটু ইউনিক। সেটাকে বাইনারি ফিশন বা দ্বিভাজন বলে। দুইটা উদাহরণ এখানে দেওয়া আছে, নীলাভ সবুজ শিপাল এবং কি ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শিপাল নামটা দেখে মনে হতে পারে এটা একটা শৈবাল। আসলে এটা শৈবাল না। আর এটা এমন এক ধরনের ব্যাকটেরিয়া যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এই জন্য এটাকে একটা ইউনিক নাম বলা হয় নীলাভ সবুজ শিপাল বা সায়ানোব্যাকটেরিয়া। আশা করি বুঝতে পেরেছো। এখন ইউক্যারিওটের মধ্যে কয়েকটা রাজ্য আছে, চলো একটু জেনে নেওয়া যাক। প্রোটিস্টা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল। ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে কি? ফিলামেন্ট গঠন করে। ফিলামেন্টাস মানে কি? ফিলামেন্টাস মানে হচ্ছে তোমার সুতার মতো গঠন তৈরি করতে পারে। খাদ্য গ্রহণ শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। এদের খাদ্য গ্রহণ শোষণ বা ফটোসিনথেটিক দুইটাতে হতে পারে। এজন্য এটা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অজনজনন ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, আবার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। এটা ইম্পর্টেন্ট। অন্যদিকে মনের রাজ্যের ব্যাকটেরিয়া মূলত অযৌনজনন প্রক্রিয়ায় ওদের প্রজনন ঘটে। দ্বিভাজন দ্বিভাজন মূলত একটা অযৌনজনন প্রক্রিয়াই। আশা করি বুঝতে পেরেছো। বাট যদিও ওইখানে তারা একদম এক্স্যাক্টলি বলে নাই যে অযৌন প্রজনন ঘটে, বাট আসলে মনেরাতেও অযৌন প্রজনন ঘটে। প্রধানত অযৌন প্রজনন ঘটে মনেরাতে। আচ্ছা, তারপর যেখানে কনজুগেশনের মাধ্যমেও তোমার পুরুষের সাথে কি হয়? জনন হয়। সেটা একটা যৌন প্রজনন প্রক্রিয়া। কনজুগেশন একটা নালীর মাধ্যমে হয়। তারপর ভ্রূণ গঠিত হয় না। এখানে ভ্রূণ গঠিত হয় না। এমিবা, প্যারামেসিয়াম, এককোষী ও বহুকোষী শৈবাল। এই যে ফাঙ্গাস কোনটা আর অ্যালগি কোনটা, সেটা আসলে অনেকের ক্ষেত্রে একটু কি হয়ে যায়, সমস্যা হয়ে যায়। শৈবাল নাকি মাশরুম? মাশরুম হচ্ছে তোমার ছত্রাক। বুঝতে পেরেছো? মাশরুম এটা এক ধরনের ছত্রাক, এটা মাথায় রাখবা। এই দুইটা নিয়ে তোমার এইচএসসিতে একটা চ্যাপ্টারই বলতে পারো আছে। জাস্ট ইমাজিন। এগুলো পড়বা পড়া হলে, হ্যাঁ। কোনটাকে তোমার অ্যালগি আর কোনটাকে আম, তোমার ফানজি বলা হয়, কোনটাকে তোমার ফাঙ্গাস বলা হয়, সেটা আসলে একটু কনফিউশন হয়ে যায় অনেকের ক্ষেত্রে।
সো এটা, বাট ওদের আবার শাখা, বিজ্ঞানের যে শাখা ওদেরকে নিয়ে আলোচনা করা হয়, সেগুলোর নামের সাথে না ওদের ইংলিশ টার্মের কোনো মিল নেই। ওদের নামের যে ইংলিশ টার্ম আছে ওটার সাথে কোনো মিল নাই। যেমন সাইকোলজি, সবাইকে নিয়ে আলোচনা করা হয়, তাই না? কিন্তু সবার ইংলিশ নাম কি জানো? সেটা হচ্ছে তোমার অ্যালগি। মিল আছে? আর অপরদিকে যে ছত্রাক, ছত্রাক সেটার ইংলিশ টার্ম হচ্ছে তোমার কি? ফাঙ্গাস। এটা মনে রাখতে পারো। কিন্তু শৈবালের মধ্যে ল আছে, আবার এখানে অ্যালগি নামের মধ্যে একটা এল আছে। মনে রাখা যায়। বাট এটা জাস্ট বললাম কেন? কারণ অনেক হয়তো বা নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ এক্সাম দিতে পারো, তাদের ক্ষেত্রে হেল্পফুল হবে অনেক ক্ষেত্রে। বলতে পারে যে নিজের কোন রাজ্যের প্রাণীগুলো কনজুগেশনের মাধ্যমে জনজনন জনপ্রজনন ঘটায়, সেটা কি হবে? প্রোটিস্টা। আবার এবার আসতে পারে যে এমিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, সেটা পারতে হবে। এভাবে হচ্ছে তোমার প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। ফানজাই, ফানজাইয়ের মধ্যে জাস্ট উদাহরণটা জানবা। ইস্ট পেনিসিলিয়াম মাশরুম, ইস্ট পেনিসিলিয়াম মাশরুম, ইস্ট পেনিসিলিয়াম মাশরুম। ইস্ট, এটা যারা পাউরুটি বানায় ওটার সাথে রিলেটেড। ইস্ট, ইস্ট আবার তোমার দধি দই তৈরি করতে ব্যবহৃত হয়। রুটি ফোলানোর ক্ষেত্রে যেটা বললাম পাউরুটি, ওটার ক্ষেত্রে ইস্ট ব্যবহার করা হয়। এটা অবশ্যই জানো তুমি, হ্যাঁ? আর এই যে ভিতরে যে রিডিং আছে এগুলোকে দিবে কিন্তু, হ্যাঁ? এগুলো দিতে হবে। আমি এখানে ছেড়ে গেছি এর মানে যে নাই যে এখান এটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট। আমার মনে হয়েছে যে তুমি পারবা, এই জন্য আমি দেখাই নাই। জাস্ট একবার রিডিং দিলে পারবা। তারপর আছে কি তোমার প্লান্টি। প্লান্টিকে সেটা হচ্ছে সালোক সংশ্লেষণকারী, দেহ উন্নত টিস্যুতন্ত্র, যৌনজনন, এনাইসোগেমাস। যৌনজননটা কি? এনাইসোগেমাস। এনাইসোগেমাস কি? আকারাকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন হলে সেটা সেটা হচ্ছে এনাইসোগেমাস। এই যে এনাইসোগেমাস আর আর্কিগোনিয়েট, এগুলো এখান থেকে জেনে রাখবা, অনেক কাজে দিবে। যেমন এসএসসি তুমি পাবা সাইকাস নামে একটা উদ্ভিদ। এই সাইকাসের মধ্যে আর্কিগোনিয়াম থাকে। এই আর্কিগোনিয়াম থেকে এখনো আছে। এটা একটা আদি বৈশিষ্ট্য। সাইকাসের আদি বৈশিষ্ট্য যদি বলে সেটা হবে আর্কিগোনিয়াম। আর সাইকাস হচ্ছে একটা নগ্নভোজী উদ্ভিদে, এই যে দেখো আমি এখানে লিখে রাখছি, জাস্ট একটু এক্সটেন্ড আর কি। এই যে তোমার, এই যে বললাম না যে কোনো অ্যাডমিশন কখন চলে আসবে বলা যায় না, কারণ এগুলো খুবই কমন কোয়েশন এইচএসসিতে। আর এটা যদি তোমার এসএসসি দেওয়া থাকে তাহলে স্যার অবশ্যই পছন্দ করবে, তাই না? এবং আমি আগেই বলতেছি যে এই যে তোমার নটরডেম হলে ক্রস স্যারের যে আমি কোয়েশন প্যাটার্ন এগুলো দেখছি, যেটা দেখলাম যেগুলো না এসএসসিতে এইচএসসিতে তোমার সচরাচর কোয়েশন হয় এবং সেটা তোমার এসএসসিতে কমন, ঠিক ওই জায়গাগুলোতে থেকে না কোয়েশনগুলো আসে। যেমন আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে তার পিয়ার, ও নটরডেমে চান্স পাইছিল, বাট ও কোনো কোচিং করে নাই। সেলফ স্টাডি ছিল ওর একমাত্র পুঁজি, যেটা বলতে পারো আর কি। সো ওইভাবে রিলেট করে পড়তে হবে। আর্কিগোনিয়াম অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রীজনন, মানে এগুলো কথা থাকলেই মনে করবা ওইটা হচ্ছে তোমার প্লান্টেরাস জন্য অন্তর্ভুক্ত। এখানে ডিপলি কোনো কোয়েশন আসবে না, বাট ইন ডিপলি আরো কিছু বলবো যদি তুমি চাও, এবং সেটা এখানে না, সেটা হবে অনলাইনে। জুম মিটে ক্লাস নেই, চাইলে তুমি সেটা অ্যাটেন্ড করতে পারো। যে কোনো কোয়েশন থাকলে, যে কোনো ইনকোয়ারি থাকলে আমাকে জানিও, ইনশাল্লাহ আমি আমার যথাসাধ্য আনসার দেওয়ার চেষ্টা করবো। তো নগ্নভোজী সাইকাসের বৈশিষ্ট্য সেটা হচ্ছে আর্কিগোনিয়েট, এবং প্লান্টি রাজ্যের একটা অন্যতম বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এরা সপুষ্পক। মূলত আবৃতভোজী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে সপুষ্পক। সো এই জন্য একটা মাথায় রাখতে হবে। একটু ডিপলি এখানে কি করছে আর কি। যদি বলে নিচের কোনটি নগ্নভোজী উদ্ভিদ, সেটা হচ্ছে কি? সাইকাস। নিচের কোনটি আবৃতভোজী উদ্ভিদের বৈশিষ্ট্য নিচের কোনটি? সপুষ্পক। এভাবে আসতেই পারে, কখন চলে যাবে বলা যায় না, যদিও এসএসসিতে কমন না। আর একটা জিনিস চিন্তা করো, এই বইটা জাস্ট বায়োলজি, মাত্র একটা বই। সময়, এইচএসসিতে তুমি যতটুকু সময় পাচ্ছ এসএসসিতে প্রায় সেম সময় পাচ্ছ।
কিন্তু এইচএসসিতে বই তোমার হচ্ছে গিয়ে বোটানি এবং জুলজি দুইটা বই, আর তোমার এসএসসিতে মাত্র একটা বই। সময়টা কি সেম। সো আমার একটু ইশারাতেই অনেক কিছু বুঝে ফেলার কথা, যারা একটু জিনিয়াস। দেখো, প্লান্টেটাকে আবার দুই ভাগে ভাগ করছে, এই যে ব্রায়োফাইটা আর কি ট্রাকিওফাইটা। ওকে, এখন একটু এই এই যে ছাড়, এটা দিকে একটু তাকাও। এটা কিন্তু ভাইয়া তুমি এইচএসসিতে পাবা না, এটা এখন দেখে নাও। তবে এইচএসসিতে পাবা এখান থেকে দুইটা জিনিস, চারটা জিনিস পাবা, সেটা আমি একটু বলে দিতেছি। ব্রায়োফাইটা পাবা, টেরিডোফাইটা পাবা, নগ্নভোজী পাবা, আবৃতভোজী উদ্ভিদ পাবা। একটা জিনিস ক্লিয়ার করি, আর একটা জিনিস ক্লিয়ার করি, ব্রায়োফাইটা এবং হচ্ছে টেরিডোফাইটা, এই দুই ধরনের উদ্ভিদ নিয়ে একটা চ্যাপ্টার, কি বলছি, একটা চ্যাপ্টার দেয়া আছে। আর এই নগ্নভোজী এবং আবৃতভোজী, এটা নিয়ে আরেকটা চ্যাপ্টার দেয়া আছে। বুঝতে পারতেছো জিনিসটা? ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, এটা নিয়ে জাস্ট অনলি ওয়ান চ্যাপ্টার, ম্যান, জাস্ট ইমাজিন। আর নগ্নভোজী আর আবৃতভোজী উদ্ভিদ, এই দুই ধরনের উদ্ভিদ নিয়ে একটা চ্যাপ্টার কভার করা হয়েছে। এটা হচ্ছে এইচএসসিতে। সো বুঝতে পারতেছো, এই জন্য আমি এগুলোকে রেড মার্ক করেছি। এই নামগুলো এখন থেকে যদি শুনে রাখো, এইচএসসি লাইফটা একদম ইজি হয়ে যাবে ভাইয়া, একদম ইজি হয়ে যাবে। এই ব্রায়োফাইটা হচ্ছে তোমার একটা উভচর উদ্ভিদ, আচ্ছা একটু জেনে রাখতে পারো। উভচর কি, এরা দেখা যায় যে এদের যে প্রজনন যেটা, ওইটা আসলে বৃষ্টির পানিতে হয়, যে একটু স্যাঁতসেঁতে জমির মধ্যে হয় আর কি, এরকম। সো এগুলো হচ্ছে পানি সংবহন তন্ত্রবিহীন উদ্ভিদ। পানি সংবহন তন্ত্র মানে কি, এই যে জাইলেম আর ফ্লোয়েম আমরা পড়েছি না, জাইলেম এবং ফ্লোয়েম থাকে না, সেটা হচ্ছে ব্রায়োফাইটা। আর টেরিডোফাইটা একটু উন্নত, এত বেশি উন্নত না, সবচেয়ে বেশি উন্নত। দেখো, এই যে চার ধরনের উদ্ভিদ, এই যে চার ধরনের উদ্ভিদ, হুম, এগুলোর মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, এবং সবচেয়ে অনুন্নত হচ্ছে তোমার ব্রায়োফাইটা উদ্ভিদ। সো এখান থেকে সিলেবাস মনে রাখতে পারো, ব্রায়োফাইটা থেকে একটু উন্নত হচ্ছে ফার্নবর্গীয়, তারপর আরেকটু উন্নত হচ্ছে তোমার নগ্নবীজী, আরেকটু উন্নত হচ্ছে আবৃতবীজী। সেম প্যাটার্নে মূলত একটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টারে তোমার জাম্প করা হয়েছে তোমার এইচএসসিতে। তাহলে এখান থেকে দুটো জিনিস আমরা দেখবো, ব্রায়োফাইট হচ্ছে এখানে কোনো খেয়ে দেখে না, পানি সংবহন তন্ত্র থাকে না, মানে জাইলেম ফ্লেম এগুলা কিছুই থাকে না। তবে ট্রাকিওফাইটা, এই যে এখানে তিনটা উদ্ভিদের কথা বলা হয়েছে, এরকমভাবে আসলে এইচএসসিতে কোনো প্রকারভেদ দিছে না। জাস্ট হচ্ছে গিয়ে তোমার ওরা ব্রায়োফাইটার ফার্মের উদ্ভিদকে এক সাইডে রাখছে, আর নগ্ন বিচি উদ্ভিদ বা আবৃত উদ্ভিদকে এটাকে একটা চ্যাপ্টারে তোমার শিফট করছে, জাস্ট এতটুকু। বুঝতে পারছো? তবে এখানে ট্রাকিওফাইটা বলছে এখানে একটু ভালো করছে, কারণ এই তিনটাই কি তোমার তোমার পানি সংবহন তন্ত্র যুক্ত। গট ইট? ওকে, আলহামদুলিল্লাহ, আর বুঝলাম। এখন একটু সামনে যাই। দেখো, এনিমিলিয়া, এটা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। এটা তো জানার কথা, তাই না? জ্বর, কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই। কি কি নেই সেটা ইম্পর্টেন্ট, কি কি নেই সেটা ইম্পর্টেন্ট। বায়োলজিতে যাই, একটা কথা মাথায় রাখো, এই নেই মানে ইম্পর্টেন্ট। নেই বলো বা নয় বলো, যাইতে হোক, নেই এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা একটু দেখবা। এটা একটা ট্রিক্স বলতে পারো এমসিকিউ এর জন্য। দেখো, দেখো, এনিমিলিয়াতে কি নেই, জাস্ট তোমার কথা তুমি চিন্তা করতে পারো। তোমার কি কোষপ্রাচীর আছে? নাই। প্লাস্টিড আছে? নাই। কোষগহ্বর আছে? আছে তো, একদম ছোট ছোট, অনেক ছোট, এগুলো একদম নগণ্য ধরা হয়, এজন্য কোষগহ্বর নেই, ডিরেক্ট এখানে বলে ফেলছে। আমরা কি হেটারোট্রপিক, মানে পরভুজি। পরভুজি মানে কি, তারা অন্যের উপর নির্ভরশীল। তারপর হচ্ছে তোমার কি, যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এখানে কোনো অযৌন জনন হয় না, মানুষের ক্ষেত্রে কি অযৌন জনন হয়? হয় না। ভ্রূণ বিকাশকালীন ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়, এবং ভ্রূণের তিনটা স্তর সৃষ্টি হয়, এটা মাথায় রাখতে পারো। কয়টা স্তর সৃষ্টি হয়? তিনটা স্তর। আর ডিপে না যায়, এমনিতেই আগেই অনেক ডিপ গেছি। এগুলো কেন বলছি, কৃষি বিভাগ হচ্ছে গিয়ে তোমার ভুটানের সাথে সম্পর্কিত। আর ভুটানি স্বাভাবিকভাবেই, ভুটানি বলতে উদ্ভিদ বিজ্ঞান আর কি। সো ওইটা স্বাভাবিকভাবে আমাদের একটু কম মনে থাকে, কারণ ওইগুলো আসলে আমরা রিলেট করতে পারি না। এজন্য এখানে একটু সময় দিলাম, যেহেতু তোমার এখানে একটা ফটো মেমোরি তৈরি হয়ে যায় এটার উপরে। বাট এই যে এই জিনিসগুলা, এগুলো তোমার জুলজি, এগুলো তুমি তোমাকে দিয়ে
একটু ইমাজিন করতে পারো। হ্যাঁ, এখানে একটু ইমাজিন করার সুযোগ আছে। এজন্য এগুলোতে সামনে লাগাই, ওকে? টমাস কেভলিয়ার স্মিথ পুলিশটাকে প্রোটোজোয়া এবং ক্রুমিস্টা এই দুই ভাগে ভাগ করেন। মনে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনর্নামকরণ করেন। বুঝতে পারছো? আগে কিন্তু আমি বলেছিলাম। যখন বলছিলাম বারবার আমার মুখ থেকে ব্যাকটেরিয়া বের হচ্ছিল। কারণ এখানে নীলাভ সবুজ বলে এটা একটা ব্যাকটেরিয়া, আবার আবার ব্যাকটেরিয়া দিচ্ছে একটা উদাহরণ। তাহলে এটা তো ব্যাকটেরিয়া রাজ্য বলা যায়। সো এটা আমি থাকলে তো আমি নামকরণ করতাম। এখন আমার আগে আরেকজন নাম করে দিয়েছে 2004 সালে। কিছু করার নাই, কষ্ট। সো আলহামদুলিল্লাহ, যা পড়লাম আজকে এতটুকুই থাকুক। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সেন্টিমিটার বিভিন্ন ধাপ থেকে একদম শেষ পর্যন্ত ডিসকাস করব। যদিও পুরোটাই শেষ করার একটা কি ছিল, আমি হয়তোবা তোমাকে অফলাইনে পড়ার সুযোগ নেই আমার। তুমি হয়তোবা দেশের কোন এক প্রান্ত থেকে দেখছো। আমাকে জানিও কোন জায়গা থেকে ক্লাসটা করছো দেখছো। বাট ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট। অনলাইনে যেন আমি গোটা কয়েক সংখ্যক স্টুডেন্টের একটু স্বপ্নের মধ্যে একটা জায়গা করতে চাই। জাস্ট এতটুক। আমি জানি ব্রডলি আমি পারবো না, কারণ আমার নিজের পড়াশোনা আছে, যতটুকু পারা যায়। এবং যারা আসলে সবকিছুর উপরে পড়াশোনাটাকে সামনে রেখেছো, সবকিছু বলতে এমন না যে ধর্মকর্মের উপরে, হুম, আগে নামাজ, এগুলো ফার্স্ট, কিন্তু হাবিজাবি যা কিছু আছে আর কি, স্মার্টফোন বলো, বন্ধুদের সাথে আড্ডা বলো, সবকিছুর উপরে যারা পড়াশোনাটাকে একটু সামনে রেখেছো, আশা করছি তোমরাই আমাকে ইনবক্স করবা। সো ভালো থাকো, সামনের দিনগুলো ভালো কাটুক।